আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিয়ে। আবারও বলছি যে আমাদের ক্লাসটি কিন্তু পেইড ব্যাচের 25-এর পেইড ব্যাচের জন্য প্রথম ক্লাস, ঠিক আছে? তোমরা এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হওনি ঝটপট ভর্তি হয়ে যাও, কারণ এখন সুযোগ আছে 799 টাকাতে ভর্তি হওয়ার। এরপরে কিন্তু আর সুযোগ নাই, তখন কিন্তু 1000 টাকা দিয়ে আগামী সপ্তাহ থেকে ভর্তি হতে হবে। আচ্ছা দেখো, আজকে আমরা কি করব, ফাইনাল রিভিশনের টেস্ট পেপার সলভিং ড্রিম এ প্লাস কোর্স 25 ব্যাচের জন্য সেটার হচ্ছে প্রথম ক্লাস আজকে। এবং আমরা আজকে পড়ব প্রথম ক্লাস বাংলার ক্ষেত্রে, বাংলার প্রথম ক্লাস, সেটা হচ্ছে আমরা আজকে পড়ব। আমাদের বাংলায় অনেকগুলো কবিতা এবং গল্প রয়েছে, তাই না? অনেকগুলো কবিতা এবং গল্প রয়েছে, তার সাথে কি রয়েছে, আবার নাটক রয়েছে, উপন্যাস রয়েছে। সর্বমোট আমাকে পরীক্ষা দিতে হবে 100 মার্কের। আমরা সবাই কোশ্চেন জানি কিভাবে আসে না আসে, তারপরেও যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি বলছি সর্বমোট ক্লাস মার্কস হচ্ছে 100, তার মধ্যে 30 মার্কস হচ্ছে এমসিকিউ এবং বাকি মার্কস গুলো রিটেনে। তো এই 30 মার্কস এমসিকিউ এর জন্য আমাদেরকে পড়তে হবে সবগুলো বিষয় খুব ভালোভাবে, তাই না? তার মধ্যে যেই কোশ্চেন, যেই টপিকটা থেকে কোশ্চেন মোটামুটি আসে সেটা হচ্ছে তাহারেই পড়ে মনে। তোমরা শুনে অবাক হবে, এবার অ্যাডমিশন টেস্টে, এই যে এবার যারা অ্যাডমিশন টেস্ট দিল আর কি, এদের কিন্তু তাহারেই পড়ে মনে থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাক্সিমামে আসতে দেখা গিয়েছে তাহারেই পড়ে মনে কবিতা থেকে। তাহলে আমাদের ভার্সিটির প্রিপারেশন কিন্তু এখন থেকেই নিতে হবে। ভার্সিটির জন্য যে 3 মাস, ওই 3 মাস কিন্তু আমাদের জন্য ইনাফ না, আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা দেখো, আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটার নাম হচ্ছে তাহারেই পড়ে মনে। লিখেছে কে? সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলাদেশে, ঠিক আছে, যতগুলো মহিলা বা নারী কবি আছে তাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য একজন কবি হচ্ছে কবি সুফিয়া কামাল। তার লেখা কবিতা তাহারেই পড়ে মনে, যেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হয়েছে এবং আজকে আমরা সেই কবিতাটি পড়ব। এই তাহারেই পড়ে মনে কবিতাটি পড়ার আগে সর্বপ্রথম আমরা জানবো এই কবিতা সম্পর্কে কিছু বেসিক তথ্য। সেটা হচ্ছে এই কবিতাটিতে টোটাল লাইন আছে 30টি। টোটাল লাইন কতটি আছে? 30টি লাইন আছে। খাতা কলম নিয়ে বসবা কিন্তু সবাই, একদম তোমার বইয়ে যা আছে তাই আমি পড়াচ্ছি, তারপরেও তোমরা খাতায় নোট করবা। দেখি কমেন্টে জানাও, কমেন্টে জানাও যে হচ্ছে কে কে খাতা কলম নিয়ে বসেছো। মিরাজ বলছি হুম আপু, আমি প্রশ্ন দেখেছি। তোমাদের কিন্তু সোনার তরী থেকেও কোশ্চেন এসেছে, মানে আসবে তো, পাঠ্যপুস্তক থেকেই তো আসবে, তাই না? তাহলে হচ্ছে এই যে তাহারেই পড়ে মনে কবিতাটির লাইন রয়েছে হচ্ছে 30টি এবং এই কবিতাটা, প্রত্যেকটা কবিতা বা লেখা কিন্তু এক একটা ছন্দে রচিত হয়। তো তাহারেই পড়ে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। সবাই কিন্তু একদম মাইন্ড সেট করে বসো যে আজকের ক্লাসে তাহারেই পড়ে মনে থেকে যা পড়বো সেটা যেন আমি দ্বিতীয়বার আর আমার পড়তে না হয়, একদম এই ক্লাসে সবকিছু মুখস্থ করে ফেলবো। তাহলে তাহারেই পড়ে মনে কবিতাটির চরণ সংখ্যা রয়েছে 30টি এবং এই কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে, ঠিক আছে? অক্ষরবৃত্ত ছন্দে। অক্ষরবৃত্ত ছন্দে রচিত, ঠিক আছে? আর এই কবিতাটা কোন গ্রন্থ, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সাঁঝের মায়া। সুফিয়া কামালের একটা কাব্যগ্রন্থ আছে যেটার নাম হচ্ছে সাঁঝের মায়া। সেই সাঁঝের মায়া কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটির নেওয়া হয়েছে। তাহারেই পড়ে মনে কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? সাঁঝের মায়া কাব্যগ্রন্থ থেকে, ঠিক আছে?
সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে তাহারই পরে মনে কবিতাটি সংকলন করা হয়েছে। তাহলে কি কি জানলাম? কবিতাটি পড়ব, সেই কবিতা টোটাল লাইন হচ্ছে 30টি, এবং আরো জেনেছি এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আরো কি জেনেছি? উৎস গ্রন্থ বা কোন কাব্যগ্রন্থ থেকে তাহারই পরে মনে কবিতাটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, এই কবিতার চরণ সংখ্যা আছে 30টি, কিন্তু স্তবক আছে কতটি? 5টি স্তবক রয়েছে। ঠিক আছে, 5টি স্তবক। 5টি স্তবক। দেখো, আমরা যখন কোনো স্তবক কি, তোমার মনে কোশ্চেন আসতে পারে, আমরা যখন কোনো গল্প বলি, ধরো আমার মনে একটা প্রশ্ন জাগলো যে এটা কাকে বলে, আমার একটা প্রবলেম, আমি বললাম তো আমি ফার্স্টে কোশ্চেন করলাম যে তোমার প্রবলেমটা কি। তো তোমার প্রবলেমটা কি সেটা তুমি একটা প্যারায় লিখে বললে যে আপু আমার এই প্রবলেম। এবার আমি তোমাকে আবার কোশ্চেন করলাম যে তুমি এখন কি চাও। এবার পরবর্তী প্যারাতে তুমি লিখলে যে তুমি কি কি চাও। তাহলে তোমার প্রবলেমটা যে তুমি একটা প্যারাতে লিখেছো সেটা হচ্ছে একটা স্তবক। আবার তুমি কি কি চাও পরবর্তী আবার প্যারাতে লিখেছো, অর্থাৎ কোনো একটা প্যারাতে যদি তোমার একটা সম্পূর্ণ ভাব প্রকাশ পায় সেটা হচ্ছে এক একটা স্তবক। তেমনি তাহারই পরে মনে কবিতার স্তবক রয়েছে 5টি। আমি কিন্তু একদম ডিটেলস পড়াচ্ছি যাতে এই কবিতা শুধু তোমার এইচএসসির জন্য না, অ্যাডমিশন টেস্টের জন্য যাতে এই কাজটা একবারে হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার জানতে হবে। এবার তাহারই পরে মনে কবিতায় 2টা ঋতুর কথা উল্লেখ রয়েছে। কয়টা ঋতু? 2টি ঋতুর কথা উল্লেখ আছে। 2টি ঋতু মনে থাকবে। 2টি ঋতু কি কি? শীত এবং বসন্ত। শীত ও বসন্ত মনে থাকবে তো? আচ্ছা, মেহেদি ফাহিম বলছে রিয়াপু অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ কি? দেখো, ছন্দর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এক একটা ছন্দের ব্যাখ্যা নিয়ে এক একটা বিরাট বিরাট বই রয়েছে। এখন আমি যদি তোমাকে এই ছন্দ কি, কোনটা কি এটা শেখাতে যাই, তুমি কি করবে? এত কমপ্লেক্স জিনিসটা, আসলে অনেক কমপ্লেক্স, তুমি গুলিয়ে ফেলবে। তো এটা জেনে গুলিয়ে না ফেলে বরং তুমি এটা জেনে রাখো যে তাহারই পরে মনে কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে। তোমার কোথাও আসবে না কোশ্চেনে যে অক্ষরবৃত্ত ছন্দ কি। ঠিক আছে, অক্ষরবৃত্ত ছন্দ কি বা অক্ষরবৃত্ত সম্পর্কে তুমি লিখো, এই টাইপের কোশ্চেন কখনোই তোমার আসবে না, কারণ এটা তোমার যে স্টেজ সেই স্টেজ অনুযায়ী কোশ্চেন এটা না। তো আমাদের যেটা প্রয়োজন আমরা ততটুকুই জানি, বেশি জানতে গেলে না সবটা গুলিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে 2টা ঋতু কি কি? শীত ও বসন্ত। আমরা একটা কবিতা পড়বো যেটার নাম তাহারই পরে মনে। কবিতাটি লিখেছে সুফিয়া কামাল। এই কবিতায় টোটাল লাইন রয়েছে 30টি এবং স্তবক রয়েছে 5টি। এবং এই তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটিতে 2টি ঋতুর কথা উল্লেখ আছে, শীত এবং বসন্ত। ঠিক আছে, এবার এই কবিতা যে আমি পড়বো, এই কবিতা যে কবি লিখেছে সেটার একটা বিষয়বস্তু রয়েছে। সেই বিষয়বস্তুটা কি? প্রিয়জন হারানোর বেদনা। ঠিক আছে, কার প্রিয়জন হারানোর বেদনা? কবি যেহেতু লিখেছে, সুফিয়া কামাল যেহেতু লিখেছে, তারই প্রিয়জন হারানোর বেদনা। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী যখন মারা গিয়েছিল তখন সুফিয়া কামাল অত্যন্ত ভেঙে পড়েছিল এবং তার যে প্রিয়জন, তার প্রিয়তম স্বামী মারা গেল, সেই শোক থেকে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তাহলে তাহারই পরে মনে কবিতার বিষয়বস্তু কি? তোমরা কি ক্লিয়ার? প্রিয়জন হারানোর বেদনা বা বিরহ। ক্লাস কেমন লাগছে একটু জানাও ঝটপট। ইনফরমেশন গুলো তোমরা ঠিকঠাক মতো পাচ্ছ কিনা এবং ক্লাস কেমন লাগছে আমাকে ঝটপট একটু কমেন্ট করে জানাও। প্রদীপ কুমার দাস বলছে আপু আপনার ক্লাস আমি প্রথম করছি আজ। প্রদীপ, তুমি আমাদের সাথেই থাকো, আশা করা যায় যে তোমার ক্লাসটি ভালো লাগবে এবং অবশ্যই আমাকে জানাবে যে তুমি সবকিছু বুঝতে পারছো কিনা ক্লাসে। ঠিক আছে, আচ্ছা।
তাহলে এবার আমরা মোটামুটি বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা জানলাম। এখন আমরা কবিতাটিতে চলে যাব, তাই না? দেখো প্রথম লাইন কি বলছে যে হে কবি নীরব কেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। হে কবি দ্বারা এখানে কবিকে সম্ভাষণ করা হয়েছে। আরেকটা কথা দেখো, এই যে তাহারেই পরে মনে কবিতাটি একটা নাটকীয় গুণ রয়েছে। কেন এটাকে নাটকীয় গুণ রয়েছে সেটা হচ্ছে এই কবিতাটি সংলাপ নির্ভর, অর্থাৎ দুইজনের কথোপকথন। এই টোটাল কবিতাটাই হচ্ছে দুইজনের কথোপকথন। কোন দুইজনের? একটা হচ্ছে কবি, আরেকজন হচ্ছে কবি ভক্ত। ঠিক আছে, তাহলে কোন দুইজন? একটা হলো কবি আর একটা হলো কবি ভক্ত। কি বলছে? হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ফার্স্টে কবি ভক্ত, কবির একজন ভক্ত কবিকে বলছে যে হে কবি, হে কবি দ্বারা কবিকে ডাকা হয়েছে, কবিকে সম্ভাষণ করা হয়েছে। বলছে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবির তো স্বামী মারা গিয়েছে, সে খুবই দুঃখে আছে, সে খুবই দুঃখে আছে, এই কারণে তার মন মেজাজ ভালো নেই, সে একদম অন্যমনস্ক হয়ে বসে আছে। তো সেই সময় কবি ভক্ত গেল কবির কাছে, কবি ভক্ত কবির কাছে গিয়ে বলছে যে হে কবি, আমরা একজন আরেকজনকে ডাকি না, ঠিক সেইভাবে কবি ভক্ত কবিকে ডাকছে যে হে কবি নীরব হয়ে বসে আছো কেন, ফাগুন তো ধরায় পৃথিবীতে চলে এসেছে। ফাগুন বলতে এখানে বসন্তকে বলা হচ্ছে। ঠিক আছে, যে বসন্ত ধরা মানে পৃথিবী, বসন্ত পৃথিবীতে চলে এসেছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্ত দেখো, বসন্তে বরিয়া, বরিয়া মানে হলো বরণ করে, যে বসন্তকে বরণ করে, লবে মানে হলো নেওয়া। ঠিক আছে, আর বন্দনা মানে হচ্ছে প্রশংসা বা এক ধরনের গান যেখানে প্রশংসা করা হয় কোনো বিষয়বস্তুকে। ঠিক আছে, এটাকে বন্দনা গান বলা হয়। আর মূলত বন্দনা বলতে প্রশংসাকে বোঝায়। ঠিক আছে, তো কবি ভক্ত কবিকে বলছে যে বসন্ত তো পৃথিবীতে চলে এসেছে, তুমি কি তোমার বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেবে না? অর্থাৎ বসন্তকে নিয়ে কবিকে নতুন কোনো কবিতা লিখতে বলা হয়েছে, কবিতা বা গল্প বা প্রশংসা সূচক কোনো উক্তি লিখতে বলা হয়েছে, সেটাই কবি ভক্ত কবিকে বলছে। তাহলে এই দুই লাইন কি দাঁড়ালো? কবি ভক্ত কবিকে বলছে যে কবি তুমি নীরব হয়ে বসে আছো কেন, ফাগুন বা বসন্ত তো পৃথিবীতে চলে এসেছে, এই বসন্তকে বরণ করে তুমি কি তোমার বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেবে না? বরিয়া মানে হচ্ছে বরণ করে। ঠিক আছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এবার দেখো কবি বলছে, কবিতার স্নিগ্ধ আখি তুলি, তার কবিতার কোমল চোখ। কবির তো মন খারাপ, মন খারাপ থাকলে কি হয় বলতো? চোখ একটু ছলছল করে, বা মানে মানুষের মনের মধ্যে কি চলছে এটা কিন্তু মানুষের চোখ দেখলে বোঝা যায়। তো কবিরও তেমন মন মেজাজ তো ভালো নেই, তো কবি তখন তার স্নিগ্ধ আখি বা চোখ তুলে বলছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার মানে হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ মানে হচ্ছে দক্ষিণ, দক্ষিণ দুয়ার বলতে দক্ষিণের যে বাতাস সেটাকে বোঝানো হয়েছে। বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তো কবি সেটাই বলছে যে দক্ষিণের বাতাস কি বইতে শুরু করে দিয়েছে। দেখো কবি কিন্তু খেয়ালই করেনি যে বসন্ত চলে এসেছে, কারণ তার মন ভালো নেই, সে অন্যমনস্ক হয়ে বসে আছে। তো সেই সময় তাহলে এটা কি দাঁড়ালো যে কবি ভক্ত কবিকে গিয়ে বলছে কবি তুমি নীরব হয়ে বসে আছো কেন, বসন্ত তো পৃথিবীতে চলে এসেছে। তারপরের লাইনে বলছে তোমার বন্দনা গান বা তোমার প্রশংসা সূচক গানের মাধ্যমে তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? তো কবি ভক্তের এই কথা শুনে তখন কবি তার স্নিগ্ধ আখি, তার কোমল চোখ তুলে বলছে যে দক্ষিণ দিকের বাতাস কি বইতে শুরু করে দিয়েছে। এই চার লাইনে এই স্তবকে কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে ঝটপট কমেন্ট করে জানাও। এইটুকুতে বুঝতে কি কোনো অসুবিধা আছে?
এইটুকুতে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে জানাও। আমি চাই না যেহেতু পেইড ব্যাচের ক্লাস কেউ এতটুকু পরিমাণে না বুঝে অন্যটাতে চলে যায়। ও আরেকটা ব্যাপার শোনো, তোমাদেরকে বলি, পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের এখন মনে কোশ্চেন যাচ্ছে যে আপু আমি তো হচ্ছে টাকা দিয়ে ভর্তি হলাম, তাহলে কেন আমি এখন ফ্রি ক্লাস করব? ফ্রি ক্লাসে এক সপ্তাহ চালানোর পরে দেখো পেইড ব্যাচে কিন্তু অলরেডি গ্রুপ ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমি যতদূর জানি। তোমাদেরকে এই ফ্রি ক্লাসের পরে আবার প্রতিটা জিনিস প্রথম থেকে তোমাদের জন্য কিন্তু আবার শুরু করা হবে এবং তোমরা এই ক্লাসগুলোর নোট পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিকের তোমরা নোট পেয়ে যাবে, যেগুলোই ফ্রি ক্লাসে নোট পাচ্ছ না, ঠিক আছে? জান্নাতি সুরভি কি জানি একটা কমেন্ট করেছে, ও কি তার ফ্রেন্ডকে মেনশন দিল না কি বললো আমি তো বুঝতে পারলাম না। নাফিজ ইকবাল বলছে ক্লিয়ার, রাবিয়া ইসলাম বলছে ক্লিয়ার, দুখু মিয়া বলছে সালাম নিয়ে আপু। আচ্ছা সালাম নিলাম। এসকে বস বলছে না, কি না তুমি কি বুঝতে পারোনি? আচ্ছা জান্নাতি সুরভি বলছে কত টাকা? এই সপ্তাহটাতে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে 799 টাকা, ঠিক আছে? এরপরে কিন্তু আর এই সুযোগ থাকবে না। এরপরে কিন্তু ভর্তি হতে গেলে তোমাকে 1000 টাকায় ভর্তি হতে হবে নেক্সট উইক থেকে, ঠিক আছে? এই সপ্তাহের জন্য এই সুযোগটা, সেটা হচ্ছে 799 টাকা তোমরা ভর্তি হতে পারবে। তো ঝটপট যারা এখনো ভর্তি হওনি, জানো না, তারা ভর্তি হয়ে যাও। তাহলে তোমরা বুঝতে পেরেছো তাই তো? বুঝে যদি থাকো এখন তো তোমাকে আমি কোশ্চেন দিব, তোমার অ্যান্সার তো করতে হবে, যেহেতু তোমরা সবাই বলেছো বুঝতে পেরেছি। দেখো কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু আমি যখন ওই প্যারাটা পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলেছি। ম্যাম বাংলা সেকেন্ড আজ পড়াবেন কি? অন্তর বলছে। মায়াবী রাজকন্যা বলছে আপু হ্যাঁ অবশ্যই বাংলা সেকেন্ড পার্টের ক্লাস হবে। পেইড ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্লাস হবে। তোমরা এটার অ্যান্সার লিখতে থাকো, আমি একটু বলি যারা জানতে চাচ্ছ। পেইড ব্যাচ যে 799 টাকা এই সপ্তাহে সুযোগ রয়েছে, মূলত কোর্সটি হচ্ছে 1000 টাকা, কিন্তু এই সপ্তাহ পর্যন্ত তোমাদেরকে অফার দেওয়া হচ্ছে যে 799 টাকায় ভর্তি হতে পারবে। এবং এই পেইড ব্যাচে ক্লাস নেওয়া হবে বাংলা এবং ইংরেজি, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট সেকেন্ড তো আমি পড়াবো তোমাদেরকে, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পড়াবে খালিদ ভাইয়া, ঠিক আছে? এবং এখানে তোমাদের একদম প্রথম থেকে শেষ করা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রিটেন পার্টটা সব সহ। সেই সাথে তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিকে এক্সাম নেওয়া হবে, কম্বাইন্ড এক্সাম নেওয়া হবে সপ্তাহ শেষে, যে সপ্তাহে কি পড়লে পুরো সপ্তাহে, এবং প্রতিটা ক্লাস শেষে এক্সাম নেওয়া হবে। পরবর্তী ক্লাস শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসে কি পড়েছি সেই টপিকের উপর এক্সাম হবে, ঠিক আছে? টেস্ট পেপার একদম পুরোটা সলভ করা হবে। তো তোমাদের একদম পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা এখনো যারা ভর্তি হওনি ঝটপট ভর্তি হয়ে যাও। আচ্ছা মোকাররম আহমেদ বলছে সি, ওকে সি। কোমল চোখ। মোহাম্মদ ফাহিম স্বপ্নের রানী। ইকরা আক্তার। নাফিসা তাবসুম আবার বলছে খ, কি অশ্রুসিক্ত নয়ন। আচ্ছা তোমাদের সবার কমেন্ট আমি পড়ছি না, ঠিক আছে? সবার কমেন্ট আমি মোটামুটি দেখে নিয়েছি, মুখে আর বললাম না নামগুলো, সেই জন্য বললাম। বিকাশ বিশ্বাস বলছে আপনি কি আপনি মনে হয় জানতে চেয়েছো আমি কোন ইউনিভার্সিটি? আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আচ্ছা দেখো তোমরা অনেকে অ্যান্সার করেছো হচ্ছে খ, অনেকে অ্যান্সার করেছো আবার গ। কোনটা হবে? আমি তোমাকে বলেছিলাম কহিল সে স্নিগ্ধ আখি তুলে, অর্থাৎ তার কোমল চোখ তুলে, ঠিক আছে?
তার কোমল চোখ তুলে সে বলল। ঠিক আছে, এটা একদম স্পেসিফিক কিন্তু কোমল চোখ। এখন কোমল চোখ বলতে কিন্তু অশ্রুসিক্ত নয়নও বোঝায়, কিন্তু অশ্রুসিক্ত দেওয়া যাবে না, কোমল চোখই দিতে হবে। তাহলে যারা গ অ্যান্সার করেছে সবার হয়েছে, খ অ্যান্সার যারা করেছে সবার ভুল হয়েছে। ঠিক আছে, গ যারা বলছো সবার ঠিক আছে। এবার দেখো কি বলছে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, লাইনটিতে কি বোঝানো হয়েছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণা বাতাস, কবির উদাসীনতা, বসন্তের আগমন, কবির অভিমান। দক্ষিণ দুয়ার গেছে খুলি লাইনটিতে কি বোঝানো হয়েছে? আমি স্লাইডে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখানে মার্কস করে দেইনি। এখন তোমরা যে কোনটা অ্যান্সার করছো আমি তো বুঝতে পারছি না। মোহাম্মদ ফাহিম বলছে কবির উদাসীনতা। আচ্ছা, জলি আক্তার বলছে বসন্তের আগমন, হোসাইন তুহিন বলছে সি, বিকাশ বলছে বি। আচ্ছা দেখো, এইখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দক্ষিণ দুয়ার গেছে খুলি। তোমরা অনেকে অ্যান্সার করছো দক্ষিণা বাতাস, আবার অনেকে বলছো কবির উদাসীনতা। দক্ষিণ দুয়ার বলতে বোঝায় দক্ষিণের বাতাস, ঠিক আছে, কিন্তু এখানে বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি লাইনটি দ্বারা, লাইন বলতে পুরোটা বোঝায়। ঠিক আছে, দক্ষিণ দুয়ার মানে দক্ষিণা বাতাস আমি জানি, কিন্তু এই পুরো লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা জানতে চেয়েছে। তাহলে দক্ষিণা বাতাস হবে না। দক্ষিণ দুয়ার গেছে খুলি বলতে বোঝানো হয়েছে এখানে কবির উদাসীনতা, যে বসন্ত প্রকৃতিতে চলে আসলো কিন্তু কবি লক্ষ্যই করলো না, কবি উদাসীন ছিল, তাই না? এই জন্য সে না জেনে প্রশ্ন করেছিল যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে। ঠিক আছে, তোমরা সবাই তাহলে ক্লিয়ার? তাহলে কি বললাম যে মনোযোগ দিয়ে তাহলে বুঝতে হবে, এবং আমি যখন বলবো বুঝেছো তখনই কিন্তু বলতে হবে যে হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে দেখো কি বলছে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? ওই যে কবি ভক্ত যখন কবিকে বলছে যে কবি তুমি গান করো, বসন্তকে বরণ করে নাও, কবি তখন হঠাৎ তার চোখ তুলে বলছে যে দক্ষিণা দুয়ার খুলে গিয়েছে, বসন্তের বাতাস বইতে শুরু করে দিয়েছে। বাতাবি লেবুর কি ফুল ফুটেছে কি? আমের মুকুল ফুটেছে কি? তাই না? তাহলে কি বোঝানো হচ্ছে যে বসন্তকালে বা এই সময়ে সাধারণত বাতাবি লেবুর ফুলগুলো ফোটে, আমের মুকুল আসতে শুরু করে। তো বসন্তের যে বৈশিষ্ট্যগুলো কবি প্রকৃতিতে দেখা যায়, সেই বৈশিষ্ট্যগুলো এসেছে কিনা কবি সেটা জানতে চেয়েছে কার কাছে? কবি ভক্তের কাছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? সমীর মানে হচ্ছে বাতাস, দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের বাতাস, তার গন্ধে গন্ধে, কার গন্ধে গন্ধে? এই যে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, এইগুলোর গন্ধে দক্ষিণের যে বাতাস সেগুলো কি একদম অধীর হয়ে গিয়েছে? মানে প্রকৃতিতে কি এইগুলোর বৈশিষ্ট্য একদম সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে, মানুষকে কি আকুল করে তুলছে। দেখো বসন্তে কি হয়, সবার মন মেজাজ একটু ভালো থাকে, কারণ কি গাছে গাছে নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে বা এটসেট্রা, এই জিনিসগুলোর জন্য চারিদিকে সব ফুল ফল পাখি ডাকে, এগুলোর জন্য কিন্তু ভালো লাগে, তাই না? বাতাসটাও আমাদেরকে কিন্তু সেভাবেই মনে করিয়ে দেয় যে হ্যাঁ, এগুলোর বাতাসটাও মনে করিয়ে দেয় যে প্রকৃতিতে এই ফুলগুলো ফুটে গিয়েছে, তার গন্ধে আমরা বুঝতে পারি। তো সেটাই কবি বলছে, কবি ভক্তকে উল্টো কোশ্চেন করছে যে বাতাবি লেবুর কি ফুল ফুটে গিয়েছে, আমের মুকুল কি চলে এসেছে, দক্ষিণের বাতাস কি এই আমের মুকুল বা বাতাবি লেবুর ফুলের গন্ধে কি একদম পুরো মানে আকুল হয়ে গিয়েছে। এবার দেখো কবি ভক্ত বলছে এখনো দেখোনি তুমি? কবির এই কোশ্চেন শুনে তখন কবি ভক্ত উল্টো বলছে যে এখনো দেখোনি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? কহিলাম বলতে কে বললো বলো তো? কবি ভক্ত বললো, ঠিক আছে, কবি ভক্ত। কবির এইসব কোশ্চেন শুনে তখন কবি ভক্ত বলছে যে কবি তুমি এখনো দেখোনি, আবার বলছে যে কবি আজ তুমি এমন উন্মনা কেন? উন্মনা মানে হচ্ছে আনমনা,
তুমি এমন আনমো না কেন? কোথা তব নব পুষ্প সাজ, নব মানে হচ্ছে নতুন, পুষ্প সাজ মানে ফুলের সাজ, ঠিক আছে? যে কবি মানুষরা কি হয় সাধারণত একটু প্রকৃতি প্রেমী হয়, তো বসন্তে যেহেতু নতুন ফুল চলে এসেছে, কবিও নিশ্চয়ই সেই নতুন ফুলে নিজেকে সাজিয়ে তুলবে, কিন্তু কবি ভক্ত সেসব কিছুই দেখছে না। তাই কবি ভক্ত কবিকে বলছে যে কবি তুমি এখনো দেখোনি প্রকৃতিতে তো বসন্তের একদম যে রূপ, বসন্তে যেই যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে, তুমি এখনো কেন দেখোনি? তোমার নতুন ফুলের সাজ কোথায়? এইগুলোই এখানে বোঝানো হয়েছে। তোমরা কি এই স্তবক একদম ক্লিয়ার? আমাকে জানাও। আমি চাই না কারোর কোনো কনফিউশন রেখে আমি পরবর্তী লাইনে চলে যাই। জাহিদ আহমেদ বলছি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ক্লিয়ার? কোর্সে জান্নাতি সুরভি বলছে কোর্সে কতদিন পড়ানো হবে? তোমার ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, একদম পুরোপুরি সিলেবাস তোমার কমপ্লিট করানো হবে। মিনিমাম বাংলায় 40টা ক্লাস থাকবে, ইংলিশে 40টা ক্লাস হবে, এর বেশিও যদি প্রয়োজন হয় তোমার এক্সামের আগে সম্পূর্ণ শেষ করা হবে, ঠিক আছে আপু? আর ক্লাস শেয়ারের কথা মনে আছে তো? শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীদের প্রথম 4 জন কিন্তু টোটাল 200 টাকা পাবে। বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে আজকের ক্লাসটি, নট সিআরএমই, বিভিন্ন গ্রুপে ক্লাস সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে প্রথম 4 জন কিন্তু টোটাল 200 টাকা পেয়ে যাবে। আচ্ছা, রাবিয়া ইসলাম, স্বপ্নের রানী, ফাতেমা, প্রদীপ, আফিয়া, সামাইরা, রৌনক জান্নাত, অনামিকা, মোহাম্মদ শাইদুল না কি আমি ঠিক বুঝতে পারছি না, সাকিব, আচ্ছা সবাই বলছে ক্লিয়ার। তাজওয়ার নাওয়াল বলছে আপু আমার কোশ্চেন দেখেন, কোশ্চেনটা আবার করো ভাইয়া, আমি তো দেখি নাই। হোসেন তুহিন বলছে 26 ব্যাচের কোর্স কি আছে? 26 ব্যাচের ইংলিশ কোর্স চলছে এখন। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের কোর্স চলছে, 26 ব্যাচের টোটাল ইংলিশ ফার্স্ট পেপার ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? খালিদ ভাইয়ের কোর্স চলছে। এবার দেখো, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এবার তো আমি তোমাদেরকে কোশ্চেন দিব। সেটা কি, তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের কথা উল্লেখ আছে? কোন কোন ফলের কথা? ঝটপট কমেন্ট করে জানাও। বাতাবি নেবু আম, বাতাবি নেবু লিচু, আম লিচু, আম পেয়ারা, কোনটা হবে? তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের কথা উল্লেখ আছে? অনন্যা আক্তার বলছে আপু আমি বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছো না আমাকে বলতে হবে। ঝটপট শেয়ার করতে হবে কিন্তু। আচ্ছা, একের ডি হবে না এমসিকিউ? একের ডি একটু এর কনফিউশনটা আমি একটু সলভ করে আসি। একের ডি, উৎসুক চাহনি, কহিল সে স্নিগ্ধ আঁকিত তুলি, উৎসুক চাহনি না, এটা হবে কোমল চোখ। এটার ব্যাখ্যাও তো আমি দিয়েছি, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে। কোমল চোখ হবে। তাহারই পরে মনে কবিতায় কোন কোন ফলের নাম উল্লেখ আছে? মোহাম্মদ ফাহিম বলছে বাতাবি লেবু, আম। মনির আমি তো কিন্তু অনেকগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছে। রিয়াদ, মইনুল, মিম, নাফিসা, জান্নাতি, লাবণী, মুসলিম কন্যা, মিরাজ মোল্লা, রাবিয়া ইসলাম, হোসেন তুহিন, সাকিব, হীরা। আচ্ছা, আফিয়া হচ্ছে আজকে আমাদের সাথে ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ আফিয়া।
আচ্ছা দেখো, এইটার যারা যারা হচ্ছে বাতাবি নেবু আম বলেছো সবার একদম অ্যান্সার সঠিক হয়েছে। তোমরা যারা যারা অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে, ঠিক আছে? সবার অ্যান্সারই সঠিক হয়েছে। তোমরা যারা যারা অ্যান্সার করেছো বাতাবি নেবু আম, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ্রীষ্মের আগমন, বর্ষার উপস্থিতি, বসন্তের আগমন, শীতের বিদায়। কোনটা হবে অ্যান্সার? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এটা দ্বারা কোনটা বোঝানো হয়েছে? রাফসান বলছে ম্যাম আমি কিন্তু শেয়ার আর মেনশন করেছি, মানে বেশি বেশি শেয়ার করতে হবে, হাইয়েস্ট মানে সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে প্রথম 4 জন পাবা টোটাল 200 টাকা পুরস্কার। আচ্ছা ফাতেমা বলছে বসন্তের আগমন, লামিয়া বলছে খ, নাফিসা বলছে খ, তোমরা সবাই বলেছো খ, সেটা হচ্ছে কি বসন্তের আগমন। একদম ঠিক তাই, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে বসন্তের আগমন। তার মানে আমরা মোটামুটি শিওর হতে পারি যে এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন নেই। এরপরে দেখো কি বলছে, কহিল সে সুদূরে চাহিয়া, ঠিক আছে? ওই যে কবি ভক্ত তাকে আবার বলল যে তুমি এখনো দেখোনি তোমার নতুন ফুলের সাজ কোথায়, এই কোশ্চেনগুলো শুনে তখন কবি আবার বলছে কহিল সে সুদূরে চাহিয়া, মানে দূরে দৃষ্টি রেখে দূরের দিকে তাকিয়ে সে বলছে, অর্থাৎ শূন্যে তাকিয়ে সে বলছে অলখের পাথার বাহিয়া। অলখ মানে অলক্ষ্য, অর্থাৎ যা দেখা যায় না, দৃষ্টিসীমার বাইরে, ঠিক আছে? আমরা যখন কাঁদি সবসময় কি চোখ দিয়ে পানি বেয়ে কি আমরা কাঁদি? মনে মনে অনেক সময় আমরা কান্না করি না? ঠিক তেমনই কবির মনে অনেক দুঃখ ছিল, এই কারণে সে কি করছে দেখো, সুদূরে চাহিয়া দূরের দিকে তাকিয়ে মনের মধ্যে বা যা দেখা যায় না সেভাবে সে মানে অলখের পাথার বাহিয়া, মানে অলখ বলতে বোঝানো হচ্ছে অলক্ষ্য, পাথার মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে? অলখ মানে অলক্ষ্য বা দৃষ্টিসীমার বাইরে, পাথার মানে সমুদ্র, বাহিয়া মানে বেয়ে পড়া। তার মানে কি, তার কান্না করাকে বোঝানো হয়েছে মূলত। তার মনের মধ্যে যে অন্তরের কান্না সেটাকে বোঝানো হয়েছে। দূরে তাকিয়ে মনের মধ্যে যে কান্না সেটাকে বুঝিয়ে বলছে তরি তার এসেছে কি, তরি মানে হচ্ছে নৌকা, বেজেছে কি আগমনী গান। মূলত বলছে যে বসন্তের তরি কি এসেছে, বসন্তের আগমনী গান কি এসেছে। বসন্ত বলতে কবির মনে এখানে অন্য কাউকে সে স্থাপন করেছে, সেটা হচ্ছে কবির যে স্বামী ছিল তাকে বোঝানো হয়েছে, কবির যে প্রিয়তম ছিল তাকে বোঝানো হয়েছে। তার কথা বলছে যে সে কি এসেছে, তার আগমনী গান কি এসেছে। অনেক সময় হয় না কেউ প্রিয়জন চলে গেলে মন মানতে চায় না, এই ব্যাপারটা ঠিক তেমন। কবি জানে তার স্বামী আর আসবে না, যেখানে চলে গিয়েছে সেখান থেকে আর আসা যায় না, তারপরও সেই কোশ্চেনটা করছে যে তার নৌকা কি এসেছে, সে কি ওই সমুদ্রের মধ্য থেকে সে কি আসলো আমার কাছে, ডেকেছে কি সে আমারে, মানে তার নৌকা এসেছে কি, তার আগমনী গান বেজেছে কি। আগমনী গান মানে কি শুভেচ্ছা গান হয় না অনেক সময়, সেটা। সে কি এসে আমাকে ডেকেছে, কই শুনিনি তো, রাখিনি সন্ধান, অর্থাৎ শুনি নাই রাখিনি সন্ধান। এখানে টোটাল কি বোঝাচ্ছে দেখো, কবি দূর দৃষ্টিতে মনের মধ্যে মনে মনে মানে কান্না করে, ঠিক আছে, দূরে দৃষ্টি রেখে শূন্যে তাকিয়ে কান্না করে বলছে যে তার যে প্রিয়জন হারিয়ে গেছে, তার তরি, তার নৌকা কি এসেছে, তার আগমনী গান কি বেজেছে। তো যদি বেজেও থাকে সে কি আমাকে ডেকেছে, কই আমি তো শুনিনি, সে সন্ধান তো আমি রাখিনি। কবি এটাই বুঝিয়েছে এখানে। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার আমাকে জানাও। আমি কিন্তু বারবার বলছি আমি চাই না কারোর কোনো কনফিউশন রেখে পরবর্তী প্যারাতে চলে যাই, ঠিক আছে? ঝটপট জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। মিরাজ বলছে অলোক কি, অলোক না, এটা হচ্ছে অলোক, ঠিক আছে?
অলোক মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টিসীমার বাইরে, অর্থাৎ যা দেখা যায় না। ঠিক আছে, অলোক মানে অলক্ষ্য বা দৃষ্টিসীমার বাইরে, যা দেখা যায় না। আর কোনো কোশ্চেন আছে? তোমরা সবাই ক্লিয়ার তাই না? সাকিব আবার কোশ্চেন করেছে আপু অলোক কি? অলোক মানে বলে দিয়েছি। মিরাজ মোল্লা অলোক না, আমি আবারও বলছি অলোক, এটা হবে অলক্ষ। অলোক মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টিসীমার বাইরে, যা দেখা যায় না। সুদূরে চাহিয়ে এটাকে দূরের দিকে তাকানো, একদম ঠিক তাই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আপু গন্তব্য কবুল কি পড়াবেন? তোমাদের ফুল সিলেবাস 25-এর ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, কারণ এটা 25-এর জন্য কোর্স। ঠিক আছে, আচ্ছা দেখো তোমরা অ্যানসার করলে আমি বুঝতে পারছি না, তোমরা এখন আমাকে 1 এবং 2 এইভাবে অ্যানসার দিবা। ঠিক আছে, যে 1 এর অ্যানসার কোনটা হবে, 2 এর অ্যানসার কোনটা হবে, তাহলে আমি এবার বুঝতে পারবো। শুনি নাই রাখিনি সন্ধান কবিতায় কিসের সন্ধান রাখেনি? কি হবে? শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেনি? মিরাজ তুমি কি বুঝতে পেরেছো? মিরাজ এবং সাকিব আমার কাছে কোশ্চেন করেছিলে, বুঝতে পেরেছো কিনা? বলছে আপু বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। রাফসান বলছে প্লিজ এমসিকিউ ম্যাম। এই যে এমসিকিউ, শুনি নাই রাখিনি সন্ধান কবিতায় কবি কিসের সন্ধান রাখেনি? আরেকবার বলেন আপু, কোনটা বলবো আরেকবার, কবিতা নাকি? ঝটপট অ্যান্সার করে যেন। নাদিয়া সুলতানের দিনা বলছে এ, মেহেদি মোহাম্মদ ফাহিম বলছে আনমোনা। এখানে আনমোনা কোথায় আসলো? আফিয়া বলছে শেয়ার এবং মেনশন ডান। একদম ঝটপট শেয়ার করতে হবে, কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে, কারণ সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে প্রথম 4 জন পাবে সর্বমোট 200 টাকা। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে 8:30টায়। আচ্ছা তোমরা যারা ক বলেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে। শুনি নাই রাখিনি সন্ধান, কার সন্ধান রাখিনি? সেটা হচ্ছে বসন্তের সন্ধান রাখিনি। এবার দেখো 2 নম্বরে বলছে ডেকেছে কি সে আমারে, এই লাইনটিতে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? ডেকেছে কি সে আমারে, এই লাইনটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? রাফসান বলছে বসন্ত 100% শিওর। আচ্ছা ঠিক আছে। 2 এর এ বলছে জান্নাতি সুরভি। আচ্ছা আশিকুর রহমান বলছে এ, বর্ষা বলছে এ, মিরাজ বলছে এ, নাফিসাও বলছে ক, আফিয়া জান্নাত বলছে ক। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা ক বলেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে। আনমনা হৃদয়, ডেকেছে কি সে আমারে, মানে কবির মন তো ব্যাকুল হয়ে আছে, তার প্রিয়জন আবার ফিরে আসুক, এসে তাকে ডাকুক, সে তো পুরো ব্যাকুল হয়ে আছে। এটা বোঝানোর জন্য সে বলেছিল যে ডেকেছে কি সে আমারে, তার আনমনা হৃদয়। ঠিক আছে, দেখো কবিতার সাথে সাথে কিন্তু একদম কবিতার লাইনগুলো সম্পূর্ণ ঠোঁটস্থ করে ফেলাই ভালো। তার কারণ কি বলতো, অ্যাডমিশন টেস্টে এমন আসে যে মনে করো কহিল সে মৃদু মধুস্বরে, এর পরের লাইন কি হবে বা এর আগের লাইন কি হবে, এভাবে দিয়ে দেয়। ঠিক আছে, বলছে কহিলাম ওগো কবি, কবি কবি যেহেতু কবি ভক্তকে উল্টো প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে যে ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এই কথা শুনে কবি ভক্ত বলছে কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীতি। রচিয়া মানে রচনা করা, লহ মানে নেওয়া। ঠিক আছে, আজ গীতি অর্থাৎ তোমার গানের মাধ্যমে বসন্তকে তুমি বরণ করে নাও না, তোমার গান রচনার মাধ্যমে তুমি বসন্তকে বরণ করে নাও না, অনুরোধ করছে।
বলছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। বসন্ত বন্দনা অর্থাৎ বসন্তকে নিয়ে বন্দনা গান তোমার কণ্ঠে শুনবো, এটা আমার মিনতি। ঠিক আছে, তাহলে কি এটা কার মিনতি? কবি ভক্তের মিনতি। কার কাছে? কবির কাছে। কি সেটা হচ্ছে বসন্তকে নিয়ে বন্দনা গান কবির কণ্ঠে শুনবে, এটা কবি ভক্তের মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে। কবি বলছে যে প্রতিবারই তো হয়, এবার না হয় থাক, এবার না হয় আমাকে ছেড়ে দাও, আমি বসন্ত বন্দনা না হয় নাই করলাম এবার। ঠিক আছে, তাহলে এই পুরোটা দ্বারা কি বোঝানো হয়েছে? পুরোটা দ্বারা কি বোঝানো হয়েছে? কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি। কবি ভক্ত কবিকে বলছে যে ওগো কবি তোমার গান রচনা করে নাও না, বসন্তকে নিয়ে গান রচনা করে নাও না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। তোমার কণ্ঠে বসন্তকে নিয়ে বন্দনা গান শুনবো, এটা আমার মিনতি তোমার কাছে। কবি তখন সেই কথা শুনে মৃদু মধু স্বরে বলছে, অর্থাৎ খুব সফটলি বলছে, নাই হলো না হোক এবারে, যে প্রতিবারই তো হয়, এবার না হয় নাই বা হলো। ঠিক আছে, তব মানে কিন্তু তোমার। এই পর্যন্ত কি ক্লিয়ার? রৌনক জান্নাত অনামিকা বলছে আজকে ক্লাস করতে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে একটু জানিও তো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। আফিয়া জান্নাত বলছি ক্লিয়ার। ইয়াসিন আরাফাত বলছে আবার বলেন আপু। আচ্ছা, তোমরা যারা ক্লিয়ার তারা তো ক্লিয়ার। আর আমি আরেকবার তাহলে বলি, সেটা হচ্ছে কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি। কবি ভক্ত তখন কবিকে বলছে যে ওগো কবি তুমি গান রচনা করে নাও না বসন্তকে নিয়ে, বসন্তকে নিয়ে বন্দনা গান শুনবো তোমার কণ্ঠে, এটা আমার মিনতি। তখন এই কথা শুনে কবি বলছে মৃদু মধু স্বরে, অর্থাৎ খুব সফটলি তখন কবি বলছে যে নাই হলো না হোক এবারে, যে এবার না হয় নাই বা হলো। ক্লাস বুঝতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু জানাবা। কবিতাটা বুঝতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবা। এবং ক্লাস কেমন লাগছে সেটা তো জানাবাই। তব মানে তোমার, হ্যাঁ একদম ঠিক তাই। আচ্ছা, সবাই বলছো ক্লিয়ার। ক্লাস বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু জানাবা। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এ মিনতি কার? কে মিনতি করেছিল এটা দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এই মিনতিটা কার? সাদিয়া সুলতানা বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মৃদু মানে নরম হবে কি? হ্যাঁ বলতে পারো। আফিয়া জান্নাত বলছে জি ম্যাম। শ্রী হরিদাস বলছে ক্লিয়ার। ক্লাস কি শেষ? না না, কবিতা তো শেষ হয়নি। এটার অ্যান্সার কি হবে আমাকে জানাও। মেহেদি ফাহিম বলছে কবি ভক্তের। শ্রী হরিদাস বলছে বুঝতে পারছি। সাকিব বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। নাফিজ ইকবাল বলছে ক। ইয়াসিন আরাফাত বলছে অসাধারণ ক্লাস, ধন্যবাদ। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমার মনটাকেই ভালো করে দেয়। আমি সবসময় বলি তোমাদের ক্লাস মানে কমেন্টগুলো আমি যখন দেখি যে তোমরা আমার ক্লাস বুঝতে পারছো বা আমাকে অ্যাপ্রিসিয়েট করছো, তখন তোমাদেরকে আরো ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য আমার মনের মধ্যে হয় যে আমাকে আরো প্রিপারেশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যে মনোযোগ ধরে রাখো তার জন্য তোমরা কিন্তু ধন্যবাদ পাও। আচ্ছা, তোমাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে। আমি দেখলাম সবাই বলছো ম্যাক্সিমাম যে কবি ভক্তের। এটা কিন্তু ভক্ত হবে। ঠিক আছে, ভিক্ত হয়ে গিয়েছে, এটা ভক্ত হবে। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এই মিনতি কার? কবি ভক্তের। কার কাছে মিনতি? এখন যদি বলতো এই মিনতি কার, তাহলে কবি ভক্তের। যদি বলতো এই মিনতি কার প্রতি, তখন হতো কবির প্রতি। ঠিক আছে, কোশ্চেন খুব ভালোভাবে বুঝবা। শেয়ার করছো তো?
বিভিন্ন গ্রুপে কিন্তু আজকের ক্লাসটি শেয়ার করলেই তোমরা হাইয়েস্ট যে শেয়ারকারী তাদের মধ্যে 4 জন পাবে সর্বমোট 200 টাকা মোবাইল রিচার্জ। তো এই সুযোগ কিন্তু একদম হেলায় হারানো যাবে না, ঝটপট নিয়ে নিতে হবে। আচ্ছা দেখো এবার বলছে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। কি বলছে? আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, ঠিক আছে, বরিয়া মানে কি? বরণ করে, যে আমাকে গান গেয়ে বরণ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি গান গাইনি বলে কি বসন্ত কি প্রকৃতিতে আসেনি? কি বলছে? আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, আমি গান গাইনি তাই বলে কি বসন্ত কি বরণ হয়নি? সে ভুলেনি তো, বসন্ত তো প্রকৃতিতে আসতে ভোলেনি, এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ ফাগুনকে স্মরণ করে বসন্ত এসেছে। ফাগুনের সময় কি বসন্তকাল না? তো ফাগুনও চলে এসেছে এবং এই ফাগুনকে স্মরণ করে বসন্তকেও চলে এসেছে। আমার গান গাওয়ার জন্য তো বসন্ত অপেক্ষা করে থাকেনি, থেমে থাকেনি, সে তো ঠিকই ফাগুনকে স্মরণ করে প্রকৃতিতে চলে এসেছে। অর্থাৎ কি, এটা কিন্তু প্রকৃতির রীতি। যখন গ্রীষ্মকালের সময় আসবে তখন ঠিকই গরম পড়বে, শীতের সময় শীত পড়বে, এটা কিন্তু প্রকৃতির রীতি। প্রকৃতির যে ঋতুচক্র আছে, যে রীতি আছে, সেটাই প্রকৃতি মেইনটেইন করবে। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, তাই না? রৌনক জান্নাত বলছে, আপনি আমার নাম নিলেন আর কিছু বললেন না, আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা। এবার বলছে, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই? মানে কবি ভক্তের এই কথা শুনে, কবির এই কথা শুনে কবি ভক্তকে বলছে যে তুমি তো আমাকে বারবার বলছো যে বসন্তকে বরণ করে নাও আমার গানের মাধ্যমে, তা আমি তো বসন্তকে নিয়ে কোনো গান রচনা করিনি, তাই বলে কি বসন্ত কি প্রকৃতিতে আসেনি? সে তো ফাগুনকে স্মরণ করে ঠিকই চলে এসেছে। তো কবির এই কথা শুনে তখন কবি ভক্ত বলছে, ওগো কবি অভিমান করেছো কি তাই? কবি ভক্ত কবিকে বলছে যে প্রকৃতিকে স্মরণ করে ঠিকই প্রকৃতির রীতিতে বসন্ত চলে এসেছে, তাই জন্য কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, যে বসন্ত যদিও ফাগুনকে স্মরণ করে এসেছে তাই বলে তুমি তাকে এভাবে বৃথা করে দিবা, তাকে নিয়ে তুমি কিছুই লিখবা না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফাগুন মানে হচ্ছে ফাল্গুন, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? সাদিয়া সুলতানা বলছে, আপু ক্লাস রেকর্ড থাকবে তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার বলছো, তাহলে আমি যদিও তোমরা ক্লিয়ার হয়েছো তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, যে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, আমি গান গাইনি তাই জন্য বসন্তকে বরণ করে না থেমে থাকেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া, বসন্ত আসতে তো ভুলে যায়নি, ফাগুন বা ফাল্গুন স্মরণ করে সে এসেছে, ফাল্গুন আসবে মানে তখন বসন্তও আসবে, প্রকৃতির রীতি মেনে সে ঠিকই চলে এসেছে। তো আমাকে যে তুমি বারবার গান করতে বলছো, আমার জন্য তো বসন্ত থেমে থাকেনি। এই কথা শুনে, কবির মুখে এই কথা শুনে কবি ভক্ত বলছে যে ওগো কবি, তাই জন্য কি তুমি অভিমান করেছো? সে যদিও প্রকৃতির রীতি মেনে চলে এসেছে প্রকৃতিতে, তাই বলে তুমি তাকে একদমই বৃথা করে দিলে, তুচ্ছ করে দিলে। ঠিক আছে, স্বপ্নের রানী বলছে প্রথম দুইটা লাইন আবার বলেন, এই মাত্র এই যে বলে দিলাম। এখন দেখো কোশ্চেন কি, এসেছে তা ফাগুন সরিয়া দ্বারা প্রকাশ পেয়েছে কি? অভিমান, বিমুখতা, উদাসীনতা, প্রকৃতি রীতি। কি হবে? ঝটপট কমেন্ট করে জানাও। তোমরা ঝট
ঝটপট কমেন্ট করে জানাও। যারা ক্লাস করছো এখনো জানো না তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, আমাদের কিন্তু এটা 25-এর জন্য একটা পেইড ব্যাচের ক্লাস চলছে, ঠিক আছে? এক সপ্তাহ ক্লাস সবার জন্য উন্মুক্ত রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যাচাই করে ভর্তি হতে পারো। তো এই এক সপ্তাহে কিন্তু তোমাদের জন্য সুযোগ 200 টাকা ডিসকাউন্টে আমাদের কোর্সে ভর্তি হওয়ার। এখানে কি কি পড়ানো হবে? আচ্ছা, কোর্স ফি কত? সেটা হচ্ছে 799 টাকা। মূলত কোর্স ফি 1000 টাকা, এর কিছুদিন পর থেকে 1000 টাকায় তোমাকে ভর্তি হতে হবে। ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখন যে 799 টাকায় ভর্তি হতে পারবে, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হওনি ঝটপট ভর্তি হয়ে যাও। এই কোর্সে পড়ানো হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একদম A to Z পড়ানো হবে, ঠিক আছে? প্রথম থেকে একদম সবকিছু শেষ করা হবে। তো দেখি অ্যান্সার তোমরা কি কি দিয়েছো। রৌনক যেন তনমিকা বলছে ডি শিশির বিন্দু ঘ হবে। আচ্ছা, প্রকৃতিরীতি মোহাম্মদ ফাহিম, নাফিসা তাবাসুম, প্রদীপ কুমার দাস, নাফিজ ইকবাল, ফাতেমা, রিয়াদ, ইয়াসিন, নুসরাত, শাইদুল, সাদিয়া বলছে খ হবে মনে হয়, শ্রী হরিদাস বলছে অভিমান, নাফিজ ইকবাল বলছে প্রকৃতির রীতি ঘ বলছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু, কি কি বিষয় পড়ানো হবে? সাদিয়া সুলতানা বলছে পড়ানো হবে বাংলা এবং ইংরেজি, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একদম A to Z তোমার রিটেন পার্ট সহ সবকিছু পড়ানো হবে, ঠিক আছে? সেই সাথে প্রত্যেকটা টপিকের পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেকটা টপিকের উপরে স্পেশাল নোট দেওয়া হবে, যে নোটের বাইরে আর কোনো কিছুই তোমার পড়তে হবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হয়নি ঝটপট ভর্তি হয়ে যাও। এবার দেখো, এসেছে তা ফাগুন সরিয়া দ্বারা কি প্রকাশ পেয়েছে? এসেছে তা ফাগুন সরিয়া, তা বলতে কি? এখানে বসন্তকে বোঝানো হয়েছে, ঠিক আছে? যে এসেছে তা ফাগুন সরিয়া অর্থাৎ ফাগুনকে স্মরণ করে বসন্ত চলে এসেছে, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে প্রকৃতির রীতি। যত যা কিছুই তুমি করো না কেন, ফাগুন বা ফাল্গুন যখন আসবে, বসন্ত তখন আসবে, গ্রীষ্মকাল যখন হবে গরম তখন পড়বে, তাই না? এগুলো হচ্ছে প্রকৃতির রীতি। তাহলে কি হবে অ্যান্সার? প্রকৃতির রীতি। যারা তোমরা ঘ বলেছো সবার অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে দেখো কি বলছে, কহিল সে পরম হেলায়। কবি ভক্তের কথা শুনে, যে কবি ভক্ত কি বললো, যে যদিও বসন্ত চলে এসেছে তাই বলে তুমি তাকে একদম বৃথা করে দিলে, তুচ্ছ করে দিলে। এই কথা শুনে কবি তখন খুব হেলায় মানে অবহেলার সাথে বলছে বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? যে বৃথা কেন যাবে, আমি বৃথা করলাম কেন? কিভাবে? ফাগুন বেলায় মানে ফাগুনের দিনে ফুল কি শাখে, গাছের শাখে ফুল কি ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? ঋতুর রাজন বলতে ঋতুরাজ বসন্তকে বোঝানো হয়েছে। পুষ্পারতি হচ্ছে পুষ্পের আরতি, ঠিক আছে? ফুলের বন্দনা কাইন্ড অফ। পুষ্পের আরতি বলতে বোঝানো হচ্ছে যে ঋতুরাজ বসন্তে কি হয়, গাছে গাছে সব ফুলগুলো ফুটে থাকে, এটাকেই পুষ্পারতি বলা হচ্ছে। যে তাহলে কি আমি কিভাবে বৃথা করলাম বা বৃথা কেন যাবে? ফাগুন বেলায় ফুল কি তার শাখে শাখে ফোটেনি? এই যে ঋতুরাজ বসন্ত কি ফুলকে নিয়ে আসেনি? মাধবী কুড়ির বুকে গন্ধ নেই। মাধবী কুড়ি এক ধরনের গাছ বা এক ধরনের কুড়ি, যেই কুড়ি থেকে অনেক সুন্দর একটা স্মেল থাকে। তো কবি বলছে যে আমি বন্দনা গান রচনা করিনি তাই বলে কি মাধবী কুড়ির বুকেও কি গন্ধ নাই? গন্ধ কি চলে গিয়েছে? করে নাই অর্ঘ্য বিরোচন, অর্থাৎ ফুলের যে বিরোচন সেগুলো কি করে নাই? ফুল কি নুয়ে পড়ছে না? প্রকৃতি কি ফুলের সাজে সাজছে না? মূলত এখানে এটাই বোঝানো হয়েছে। রাফসান বলছে আমি আগে বলেছি উত্তরটা ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আরো একবার বললাম, কহিল সে পরম হেলায় মানে কবি অনেক অবহেলার সাথে বলছে বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? যে বৃথা কেন যাবে, ফুল কি শাখে শাখে ফোটেনি? ঋতুরাজ বসন্ত, ঋতুর রাজন হচ্ছে ঋতুরাজ অর্থাৎ বসন্তকে বোঝানো হয়েছে। ঋতুরাজ বসন্ত কি তার ফুলের যে ফুলের আরতি সেটা কি লাভ করেনি? অর্থাৎ বসন্তকালে যে গাছে গাছে ফুল ফুটে থাকে সেটা বোঝানো হয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ থাকে, মাধবী
মাধবী কুড়ি হয়, ঠিক আছে, বসন্তকালে, এবং সেটার খুব সুন্দর একটা গন্ধ হয়। তো কবি বলছে যে আমি বসন্তকে বরণ করিনি বলে কি বসন্তকে আসতে ভুলে গিয়েছে? গাছে গাছে কি ফুল ফোটেনি? মাধবী কুড়ির বুকে কি আর গন্ধ নাই? এই যে দিন রাত ফুল ফুটছে সেগুলো তো আবার ঝরেও পড়ছে। তো এইটাকেই অর্ঘ্য বিরোচন বোঝানো হচ্ছে। তো এগুলো কি প্রকৃতির যে স্বাভাবিক রীতিনীতি সেগুলো কি ঘটছে না? ঠিক আছে, তোমরা সবাই কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। আফিয়া জান্নাত বলছে ওকে ম্যাম। রাফসান বলছে জি ম্যাম। শ্রী হরিদাস বলছে বুঝতে পেরেছি। লহিনী, শ্রী হরিদাস লহেনী মানে কি? লহেনী না, এটা হচ্ছে লভেনী। লভেনী, ঠিক আছে, লভ ভ, এটাকে মূলত বোঝানো হয় হচ্ছে যে লাভ। লভেনী মানে হচ্ছে লাভ করেনি। বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। ওকে, ক্লাস শেয়ার করছো তো? বেশি বেশি শেয়ার করো। পুষ্পারতি মানে কি? পুষ্পারতি শব্দের অর্থ কি? মাত্রই বলেছি। পুষ্পারতি শব্দের অর্থ কি? ফল, ফুলেল বন্দনা, বীজ, পুষ্পের উদ্যান। পুষ্পারতি মানে কি? আচ্ছা, তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আরেকটা জিনিস মাথায় আসছে যে আমি যদি ওই সময় ক্লাস করতে না পারি, আপু যখন ক্লাস নিচ্ছে, এই যে তোমাদের যারা ভর্তি হওয়া করছে তাদেরকে নিয়ে কিন্তু একটা গ্রুপ অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখন ফ্রি ক্লাস দিচ্ছি, এক সপ্তাহ পর কিন্তু এই ক্লাসগুলো ফ্রি থাকবে না। তখন ওই যে প্রাইভেট বা সিক্রেট গ্রুপে ক্লাসগুলো নেওয়া হবে। তখন যারা ভর্তি হয়েছে শুধু তারাই ক্লাস করতে পারবে। এবং ওই সময় ক্লাস করতে যদি না পারো, যে সময় নেওয়া হবে, কোনো অসুবিধা নাই, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ওই গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকবে, ঠিক আছে? তুমি যখন খুশি তখন ক্লাসগুলো করতে পারবে এবং সরাসরি তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারবে টিচারদের সাথে কথা বলে। আমার সাথে কথা বলে বাংলার সকল সমস্যা দূর করতে পারবে, এবং ইংলিশ ক্লাস নিবে খালিদ ভাইয়া, খালিদ ভাইয়ের সাথে কথা বলে সব সমস্যা দূর করতে পারবে। শ্রী হরিদাস বলছে খ, ইয়াসিন আরাফাত বলছে খ, সাইফ আহমেদ বলছে খ হবে। ফুলেল বন্দনা, আচ্ছা ঠিক আছে। মোরসালিন বলছে, বর্ষা আক্তার বলছে ক্লিয়ার। হ্যাঁ, একদম ঠিক। যারা ফুলেল বন্দনা বলেছে সবারটা সঠিক। পুষ্পারতি মানে হচ্ছে ফুলেল বন্দনা, ঠিক আছে? হোক, তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? মানে কবি যখন বলল যে গাছে গাছে কি ফুল ফোটে নাই, বা মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই, তো এই কথা শুনে কবি ভক্ত তখন বলছে যে হ্যাঁ, সবকিছুই হয়েছে, ঠিক আছে, তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা? সবকিছুই হয়েছে, ঠিক আছে, তারপরেও কেন তোমার বসন্তের প্রতি তীব্র বিমুখতা? বিমুখ করে আছো, আগ্রহ কেন দেখাচ্ছ না? তব মানে তোমার। কহিলাম, তখন কবি বলছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কবি ভক্ত কবিকে বলছে যে কবি, তুমি ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে কেন ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, মানে কবি এই কথা শুনে তখন কবি ভক্তের কাছে সরে এসে বলছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, ঠিক আছে? কুহেলি মানে হচ্ছে কুয়াশা। কুয়াশার দিনে কি হয়, সবকিছুকে খুব রহস্যময় লাগে, তাই না? ঝাপসা ঝাপসা দেখা হয়, কোনো কিছু ঠিক করে বোঝা যায় না। যেমন সবকিছু রহস্যময় লাগে, ঠিক তেমনি কবি বলছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া, পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কুয়াশার চাদর গায়ে দিয়ে, উত্তরী মানে চাদর, কুয়াশার চাদর গায়ে দিয়ে সন্ন্যাসীরা কি হয় বলতো? একদম জবুথবু হয়ে থাকে। ঠিক
তেমনি এই যে শীত, দেখো শীত চলে গিয়ে প্রকৃতিতে শীত বিদায় নিয়ে বসন্ত আসে, তাই না? সেটাই বোঝানো হচ্ছে যে শীত এই যে একদম একটা কুয়াশার চাদর গায়ে দিয়ে শীত যে সন্ন্যাসীর মতো বিদায় নিল, ঠিক সেইভাবে কবির প্রিয়জনও সেইভাবে বিদায় নিয়েছে। ঠিক আছে, গিয়াছে চলিয়া ধীরে, সে ধীরে ধীরে চলে গিয়েছে পুষ্প শূন্য দিগন্তের পথে, অর্থাৎ এমন একটা পথ যেটা খুব রুক্ষ, যেখানে কোনো ফুলের সমাহার নাই, যেটা খুব রুক্ষ বেদনাদায়ক, সেখানে চলে গিয়েছে কিভাবে? রিক্ত হস্তে, শূন্য হাতে, অর্থাৎ সে কিছুই নিয়ে যায়নি। কবি প্রকৃতি থেকে যখন শীত বিদায় নেয়, শীত তো কোনো কিছু নিয়ে যায় না, প্রকৃতির রীতি অনুসারে শীত আসে, আবার শীত বিদায় নিয়ে বসন্ত আসে। ঠিক তেমনি শীতের বিদায়কে কবি দেখেছে তার কবির প্রিয়জন যেভাবে বিদায় নিয়েছে সেইভাবে। কবির প্রিয়জনও একদম খালি হাতে চলে গিয়েছে, কোনো কিছুই সে সঙ্গে করে নিয়ে যায়নি। তো যে চলে গিয়েছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, যে কোনোভাবেই তাকে ভুলতে পারছি না। বাংলা ভাষা এত কঠিন কেন আপু? বাংলা ভাষা আসলে একটু কঠিন, কিন্তু এখানে তো আমি তো সহজভাবে বলে দিচ্ছি, তাহলে তো আর প্রবলেম থাকার কথা না। উত্তরী মানে হচ্ছে চাদর, ঠিক আছে, আর কুহেলি মানে কুয়াশা। কুয়াশার চাদর গায়ে দিয়ে যেমন মাঘ অর্থাৎ শীত বিদায় নেয়, ঠিক তেমনি শীতের বিদায়কে কবি দেখছে তার প্রিয়জন যেভাবে বিদায় নিয়েছে সেভাবে। ঠিক আছে, তার প্রিয়জন ওইভাবে বিদায় নিয়েছে, খালি হাতে, কোনো কিছুই নিয়ে যায়নি। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? রৌনক জান্নাত অনামিকা বলছে অল ক্লিয়ার। কতক্ষণ ক্লাস হবে? আর অল্প ক্লাস হবে। আমি যে এই যে এটার মাধ্যমে কি আমি কবিতাটা শেষ করলাম। জান্নাতি সুরভি বলছে ক্লিয়ার। সাদিয়া সুলতানা বলছে না আপু বুঝতে পারছি, কিন্তু আপনি বলার আগে অনেক কঠিন লাগতো। এটা আমার জন্য একটা মানে সফলতা সূচক একটা কমেন্ট বলতে পারো, যে আমি পড়িয়ে আমি বললাম তারপরে তোমার কাছে সহজ লাগলো। আমি তো এটাই চাই যে তোমাদের সব প্রবলেমগুলো যাতে আমি সলভ করতে পারি। আচ্ছা, তোমরা সবাই বলছো কবিতাটা ক্লিয়ার। যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন আমি সবকিছু মিলিয়ে কিছু কোশ্চেন দিব, তাহলে আমি একদম বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লিয়ার। দেখো, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন কি? কবি শীতকে কল্পনা করেছেন নিচের কোনটির সঙ্গে? 1 নাম্বারের অ্যান্সার কি হবে? ঝটপট জানাও, ঝটপট জানাও 1 নাম্বারের অ্যান্সার কি হবে। যারা তোমরা এখনো ভর্তি হওনি আমাদের কোর্সে, মানে এই অফার প্রাইস থাকতে থাকতেই হচ্ছে যে তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, রাফসান বলছে অল ক্লিয়ার। মিরাজ বলছে আপু অনেক ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ। মাঘের সন্ন্যাসীর সাথে আপু আমার কমেন্ট পড়ো না কেন? জাহান বলছে এই যে পড়ে নিয়েছি। মোহাম্মদ ফাহিম বলছে মাঘের সন্ন্যাসীর সাথে। নাদিয়া বলছে এ, সুমাইয়া বলছে ক। একদম ঠিক তাই, মাঘের সন্ন্যাসী। কবি শীতকে দেখছে মাঘের সন্ন্যাসী রূপে। এরপরে দেখো কি বলছে, উত্তরী শব্দের স্বাভাবিক অর্থ নিচের কোনটি? উত্তরী মানে কি? উত্তরী মানে তো বলেই দিয়েছি, তাই না? উত্তরী মানে তো হচ্ছে চাদর। যারা অ্যান্সার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো কি বলছে, এটা হবে 1, ঠিক আছে, প্রথমটা 1, এটা 2। তাহারই পরে মনে কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত? প্রথমেই বলেছি, এটা একদম প্রথমে, ক্লাস শুরুর একদম প্রথমে। সুমাইয়া বলছে আপু ভর্তি ফি কত? তুমি যদি আজকালের মধ্যেই ভর্তি হয়ে যাও তাহলে 799 টাকা, কিন্তু 1 সপ্তাহ পর থেকে এটা হয়ে যাবে 1000 টাকা। মূলত কোর্সটা 1000 টাকা, এখন অফার প্রাইসে তোমরা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে 799 টাকায়। ঠিক আছে,
এখানে তোমরা হচ্ছে যে বাংলা ক্লাস পাবে এবং ইংলিশ ক্লাস পাবে, বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড। টোটাল টেস্ট পেপার সলভ করা হবে, প্রত্যেকটা ক্লাসের স্পেশাল নোট দেওয়া হবে, যার বাইরে আশা করা যায় কোনো কিছুই আসবে না প্রত্যেকটা টপিকের উপরে, এবং প্রত্যেকটা টপিকের ক্লাস নেওয়া হবে, একদম পুরো তোমার ঝাঝালো একটা প্রিপারেশন হবে, ঠিক আছে? তোমরা যারা ক বলেছে সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহারই পরে মনে কবিতাটি একটা সংলাপ নির্ভর কবিতা। মৃদু মধুস্বরে কবি কি বললেন? মৃদু মধুস্বরে, কহিল সে মৃদু মধুস্বরে, পরের লাইনটা কি বলো? 2 নাম্বার কি হবে? 2 নাম্বারে অ্যান্সার দাও। আর যারা এখনো শেয়ার করেনি ঝটপট আমাদের ক্লাস চলাকালীন কিন্তু শেয়ার করতে থাকো। সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে থেকে 4 জন পাবে হচ্ছে টোটাল 200 টাকা। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, ঠিক আছে? গ হবে, 2 এর খ না, 2 এর হবে হচ্ছে গ। নাই হলো না হোক এবারে অর্থাৎ সি বা গ, ঠিক আছে? তো তোমাদের আজকের ক্লাসটি ভর্তি হব কিভাবে? পারভেজ বলছে ভর্তি হব কিভাবে? তোমরা ভর্তি হবা হচ্ছে দেখো সিআরএম এর যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে তোমরা ভর্তি হতে পারবে। বিকাশ করে পাঠাতে হবে তোমাদের টাকাটা, বা ভর্তি প্রসেসটা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই, কিন্তু সিআরএম এর নাম্বারে ফোন দিলেই ভর্তি হওয়ার প্রসেস পেয়ে যাবে। তো লাস্ট মোমেন্টে একটা খুব ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে। যারা এখনো ভর্তি হওনি, পরে কিন্তু আফসোস হলেও হতে পারে, ঠিক আছে? আজকের ক্লাসটি নিয়ে সবার একটু মতামত শুনি যে ক্লাসটি কেমন লাগলো, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কেমন লাগলো ঝটপট একটু জানাও। আচ্ছা, মিরাজ মোল্লা বলছে আপু অনেক সুন্দর হয়েছে, তার মানে তুমি বুঝতে পেরেছো, যাক আলহামদুলিল্লাহ। আফিয়া জান্নাত বলছে জি ম্যাম। আচ্ছা, নাদিয়া সুলতানা দিনা বলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাক, তোমরা সবাই বুঝতে পেরেছো, এটাই আমার আসলে সার্থকতা। আমি তো এখানে আসছি তোমরা যাতে বুঝতে পারো সেই উদ্দেশ্যে পড়ানোর জন্য, তাই না? ফাহিম বলছি এক কথায় প্রকাশ করা যায় না, তারপরও বলতে পারি এক কথায় অসাধারণ রিয়া আপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে। তো তোমরা এবার কি করবে বলো তো? এই যে মাত্র পড়ালাম, তোমরা মাত্র শেষ করলে, এখনই তোমরা উঠবে না, এখনই তোমরা বই খুলে এই কবিতাটা আবার নিজের মতো পড়বে। নিজের মতো পড়ে নিজে বুঝবে যে আসলে বুঝতে পেরেছো কিনা, তাহলে দেখবে একদমই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, আর কোনো অসুবিধা হলে আমাকে তো জানাবেই। দেখো, আমার সাথে কোনো ধরনের প্রবলেম নিয়ে কথা বলতে পারবা হচ্ছে তোমরা এই পেজে, আমি সব সময় থাকি, ঠিক আছে? তোমাদের যে কোনো ধরনের কনফিউশন থাকলে বাংলা রিলেটেড তোমরা এখানে নক দিয়ে আমাকে পাবে। তো তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।